নমস্কার বন্ধুরা, বেঙ্গল আওয়ারে সবাইকে স্বাগত। আপনাদের প্রিয় অনুষ্ঠান হার্ট টক নিয়ে আমি চলে এসেছি, আপনাদেরই বন্ধু রানা সর্দার। আইপিএল দেখছেন তো মশাই? কি বললেন? প্রশ্নটা বাতুলতা মাত্র? অবশ্যই, কারণ বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগ আইপিএল দেখছে না এমন মানুষ বোধহয় খুব কমই আছে। আমি জানি আপনারা সবাই দেখছেন, আর সেই আইপিএল নিয়ে আমাদের আজকের একটি বিতর্কিত বিষয় হার্ট টকের। আইপিএল কি ভারতীয় ক্রিকেটকে পিছিয়ে দিচ্ছে? বিষয়টা নিশ্চয়ই আপনাদেরও কাছে ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয়। আমি জানি আপনারা এই বিষয়ে শোনার জন্য আমাদের অতিথি যারা আছেন তাদের কাছে শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। আপনাদের মতো আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আজকে বেঙ্গল আওয়ারের স্টুডিওতে হার্ট টকে অংশ নেওয়ার জন্য, এই বিতর্ক সবাই অংশ নেওয়ার জন্য তিনজন স্বনামধন্য অতিথি উপস্থিত আছেন। আমার ঠিক পাশেই আছেন রাজর্ষি বিশ্বাস, তিনি একজন সরকারি কর্মচারী এবং ক্রিকেট বিশেষজ্ঞ। রাজর্ষি বাবু, হার্ট টকে আপনাকে স্বাগত। ওনার ঠিক পাশেই আছেন মৌমিতা রায়। মৌমিতা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং সেই সাথেই খেলাটাও ভীষণ পছন্দ করে, ক্রিকেট খেলাটা। প্রত্যেকটি খেলা সে দেখে, বিশেষত আইপিএল এর খেলা এবং ভারতীয় ক্রিকেটের নারী নক্ষত্র সম্বন্ধে সে খোঁজ খবর রাখে। মৌমিতা, তোমাকেও হার্ট টকে স্বাগত জানাচ্ছি। একেবারে শেষে আছেন গৌতম মণ্ডল মহাশয়, তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং তিনিও ক্রীড়া বিশেষজ্ঞ। গৌতম বাবু, আপনাকেও হার্ট টকে স্বাগত। তো তিনজন বিষয়টা আজকে শুনেছেন। আইপিএল কি ভারতীয় ক্রিকেটকে পিছিয়ে দিচ্ছে? ভীষণ স্পর্শকাতর বিষয়, ভীষণ বিতর্কিত বিষয়। প্রথমে রাজস্বী বাবুর কাছে যাব। রাজস্বী বাবু, নিশ্চয়ই আইপিএল দেখছেন একেবারে গোড়া থেকে, জবে থেকে শুরু হয়েছে, কিন্তু আজকের বিষয় আইপিএল কি ভারতীয় ক্রিকেটকে পিছিয়ে দিচ্ছে? কি বলবেন আপনি, পক্ষে না বিপক্ষে? আজকের যে মূল বিষয় যেটা সঞ্চালক বাবু বললেন সেটা হচ্ছে যে আইপিএল কি ভারতীয় ক্রিকেটকে পিছিয়ে দিচ্ছে। তো এই বিষয়ে বলতে গিয়ে আমার মতে কিছু পজিটিভ দিক যেমন আছে তেমন কিছু নেগেটিভ দিকও আছে। মানে শুধু পজিটিভ দিক কিন্তু আছে এটাই নয়। অনেকেই হয়তো বলবেন যে না, আইপিএল তো ভারতীয় ক্রিকেটকে ওয়ানডে এবং টেস্টে বিশ্বের 1 নম্বর জায়গায় নিয়ে গেছে, তাহলে কিসের নেগেটিভ দিক? না, নেগেটিভ দিকও আছে। নেগেটিভ দিকটা কিরকম? মানে ধরুন, এই যে বিদেশি ক্রিকেটাররা আমাদের দেশে আসছে এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলছে এবং আমাদের গেম প্ল্যান, আমাদের ফিটনেস ট্রেনিং, আদার্স প্যারামিটারগুলো সব জেনে তারা তাদের দেশে চলে যাচ্ছে। হ্যাঁ, হয়তো কিছুটা আমাদেরও সুবিধা হচ্ছে, কিন্তু আমাদের অসুবিধাটাও কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে, এই ইনফরমেশনটা অন্য দেশে চলে যাচ্ছে। তো এই পজিটিভ নেগেটিভ দুটো দিকই রয়েছে আইপিএল এর। অনেক ধন্যবাদ রাজস্বী বাবুকে। রাজস্বী বাবুর বক্তব্য শুনে এটা মনে হলো যে একটু গা বাঁচিয়ে তিনি বলছেন রাজস্বী বাবু একটা পক্ষ কিন্তু আপনি নেননি, নিউট্রাল থেকে বলছেন তার পজিটিভ ফিডব্যাক এবং নেগেটিভ ফিডব্যাক সম্বন্ধে। নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো পরবর্তী প্রশ্ন নিয়ে। এবার চলে যাবো মৌমিতার কাছে। মৌমিতা, তুমি একেবারে ক্রিকেটের ব্লাইন্ড ফ্যান। অনুষ্ঠান শুরুর আগেই তুমি আমার সাথে বলছিলে যে ক্রিকেটটা একেবারে তোমার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে এবং আইপিএলেরও বিগ ফ্যান তুমি। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কাছে আমার জিজ্ঞাসা, আইপিএল কি ভারতীয় ক্রিকেটকে পিছিয়ে দিচ্ছে? তুমি পক্ষে নাকি বিপক্ষে? আজকের বিষয়ে ভারতীয় ক্রিকেটকে কি আইপিএল পিছিয়ে দিচ্ছে? তো আমি এই বিষয়ের বিপক্ষে বলতে চাই যে না, ভারতীয় ক্রিকেটের জন্য 2008 সাল থেকে যে আইপিএলটা শুরু হয় তখন দিয়েই কিন্তু ভারতীয় ক্রিকেটের জন্য আইপিএল অনেকটাই অবদান রেখেছে। সেটা শুধুমাত্র প্রতিভার অন্বেষণের জন্যই বলবো না, ইকোনমিক বুস্টার হিসেবেও কিন্তু আইপিএল অনেকটাই ভারতীয় ক্রিকেটকে সাহায্য করেছে আজকে বিশ্ব ক্রিকেটের পাওয়ার হাউস হিসেবে নিজেকে তুলে আনার জন্য। আর এই বিষয়ের পক্ষে বা বিপক্ষে আরও তো অনেক মত উঠে আসবে, তখন শো চলাকালীন আমরা নিশ্চয়ই সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। অনেক ধন্যবাদ মৌমিতা। বন্ধুরা, আপনারা রাজস্বী এবং মৌমিতাকে কিন্তু আমাদের বেঙ্গল আওয়ারের আইপিএল আড্ডাতে নিয়মিত দেখে থাকেন। তো মৌমিতা শুরুতে একটু সংক্ষেপে বলেছে, যেহেতু সে একেবারে বিষয়ের বিপক্ষে, নিশ্চয়ই পরবর্তীতে প্রশ্ন নিয়ে মৌমিতার কাছেও যাব, তখন লং ডিসকাস হবে। এবার চলে যাব আমাদের আজকের বিশেষ অতিথি গৌতম মণ্ডল বাবু, যিনি ক্রীড়া বিশেষজ্ঞ। গৌতম বাবু, রাজস্বী এবং মৌমিতার কথা আপনি শুনলেন। একজন একটু ব্যালেন্সিং বক্তব্য রেখেছেন, একজন একেবারে বিপক্ষে ছক্কা হাঁকিয়ে উড়িয়ে দিয়েছেন আজকে বিষয়টাকে প্রায়। এবার আপনার কাছে আমার জিজ্ঞাসা, আইপিএল নিশ্চয়ই আপনিও দেখছেন, বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে একজন নতুন প্লেয়ার কোটি কোটি টাকা আয় করছে মাত্র কয়েকটা ম্যাচ খেলে। যাই হোক, সে বিষয়ে পরে আসবো সে প্রসঙ্গে। আপনার কাছে জিজ্ঞাসা, আপনি কোন পক্ষে? আইপিএল কি ভারতীয় ক্রিকেটকে সত্যি পিছিয়ে দিচ্ছে নাকি অন্যরকম কিছু দেখছেন আপনি?
আজকে বক্তব্যের পক্ষে দু চার কথা বলি। মৌমিতা যেটা বললো ইকোনমিক বুস্টার, প্রথমে যে কথাটা বলি, আইপিএল যেটা হচ্ছে সম্পূর্ণ প্রফেশনাল ব্যবসাদার ভিত্তিক। ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে এই ইকোনমিক বুস্টার কোনো কাজে আসে না। ভারত সরকার বলুন, আপামর সাধারণ ভারতবাসীর ক্ষেত্রে এই যে বুস্টারটা কোনো কাজে আসে না। কিছু ধনিক শ্রেণী, কিছু মালিক, তারা এর থেকে মূল মানে তাদের যে কালো টাকাটা সাদা টাকা করার ব্যবসা হিসেবে এটা নিয়েছে। প্রচুর প্রতিবাদ অন্বেষণ হচ্ছে সঠিক, কিন্তু ম্যাচ ফিনিশার শুরু থেকে শেষ পর্যন্ত এইটা করার কিন্তু লোক পাচ্ছেন। আজকে যে হিরো, কাল সে হিরো। মূলত এই মিডিয়া এমনভাবে পাবলিসিটি করছে যার ফলে মনে হচ্ছে যে আইপিএলই হচ্ছে সবচাইতে সেরা, এর ছাড়া ভারতের কোনো বিকল্প নেই। আমরা যদি আগে এবং পরে দেখি, সত্যিকারের ক্রিকেট যেটা টেস্ট ম্যাচ 20 ওভার, অর্থাৎ একটা দিনে 20 ওভার মানে 1.5-2 ঘন্টা। 2 ঘন্টায় কি একটা সঠিক প্রতিভার মূল্যায়ন হয়? আমার তো মনে হয় না। অনেক ধন্যবাদ এবং অভিনন্দন গৌতম বাবু, আপনিও আজকে এই বিষয়ের একেবারে পক্ষে মত দিলেন। মৌমিতা যেমন ছক্কা হাঁকিয়ে বিপক্ষে মতটা দিয়েছিল এবং রাজস্বী একটু ব্যালেন্সের বক্তব্য রেখেছিল, আর আপনি একেবারে কাটলেন পক্ষে মতটা ব্যক্ত করলেন। যাই হোক, তিনজনকে অভিনন্দন। এবার চলে যাব প্রত্যেকের কাছে একটি করে ভাইটাল প্রশ্ন নিয়ে। প্রথমে রাজস্বী বাবুর কাছে যাব। রাজস্বী বাবু, আপনি বলছিলেন যে আইপিএল হওয়ার পর থেকে এর সুফল হিসাবে ভারত 3টে ফরম্যাটে বিশ্ব সেরা হয়েছে। এই জায়গায় আপনার কাছে আমার জিজ্ঞাস্য, টেস্ট ক্রিকেটে বিশ্বসেরা হওয়ার সোপানটা কিন্তু সৌরভ গাঙ্গুলির আমল থেকে শুরু হয়েছিল, আপনি নিশ্চয়ই এটা মানবেন। সৌরভ, সেহবাগ, সচিন, লক্ষণ, দ্রাবিড়, তারা কিন্তু সেইভাবে আইপিএল এর রগড়াতে হয়নি তাদের। এবং এটা আপনি মানবেন নিশ্চয়ই, আইপিএল শর্ট ফর্মের খেলা এবং শর্ট টার্মেরও খেলা, অল্প কয়েকটা ম্যাচ, অল্প কয়েকদিনে। সেই জায়গায় দাঁড়িয়ে আইপিএল যারা খেলছে তাদের ফ্রাঞ্চাইজিদের চাপ থাকে যে কোনো বলটাকে মাঠের বাইরে উড়িয়ে দাও। সেই জায়গায় কি মনে হয় না টেস্ট ক্রিকেটের সাথে আইপিএল এর একটা চরম সংঘাত হচ্ছে এবং চাপ টেস্ট ব্যাটসম্যান আমরা আইপিএল থেকে পেতে পারি না এবং ভবিষ্যতে ভারত সেখানে পিছিয়ে যাবে টেস্ট ক্রিকেটে? আমি প্রথমেই বলেছিলাম আপনাদেরকে যে আইপিএল এর কিছু পজিটিভ দিক আছে এবং কিছু নেগেটিভ দিক আছে। পজিটিভ দিকটা যেটা সঞ্চালক দাদা বললেন সেটা হচ্ছে, সেই প্রসঙ্গে কিছু বলি, সেটা হচ্ছে যে আমাদের প্রতিভা উঠছে, ঠিক আছে। উনি বলছেন যে টেস্টে মানে টি-20 ফর্ম্যাট, ওনার মূল বক্তব্য হচ্ছে টি-20 ফর্ম্যাটের যে একজন ব্যাটসম্যান বা বোলারকে আমরা পাচ্ছি, তাকে আমরা টেস্টে কিভাবে ইউজ করবো, বা তার জন্য আমরা টেস্টে 1 নম্বর হওয়ার সাথে কি সম্পর্ক। কারণ সৌরভ গাঙ্গুলির আমলেই আমরা প্রায় টেস্টে 1 নম্বর হওয়ার মতো জায়গায় চলে এসেছিলাম। তো আমি আপনাদেরকে একটা এক্সাম্পল হিসাবে দেবো, সেটা হচ্ছে 1975 এবং 1979 এই দুটো বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয়েছিল, এবং 1983তেও মানে প্রভিন্সিয়াল কাপেও কিন্তু ওরা একদম হট ফেভারিট ছিল। মানে সবাই আশা করেছিল যে ওয়েস্ট ইন্ডিজই বিশ্ব চ্যাম্পিয়ন হবে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বিশ্ব চ্যাম্পিয়ন হয়নি, আন্ডারডগ হিসাবে ইন্ডিয়া বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল সেবার। এবং ওয়েস্ট ইন্ডিজ আস্তে 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 কিন্তু তলানিতে চলে এলো। যারা একদম বিশ্ব ক্রিকেটের মক্কায় ছিল তারা আস্তে 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 পেছাতে পেছাতে এমন হয়ে গেল, লাস্টে 96 এর ওয়ার্ল্ড কাপে কেনিয়ার কাছে হারতে হলো 91 অল আউট। মানে ওয়েস্ট ইন্ডিজকে আমরা তখন পরের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করবে কিনা এরকম একটা জায়গায়। তার মানে এই এক্সাম্পলটা কেন দিলাম, শুধু আমাদেরকে বিশ্ব চ্যাম্পিয়ন হলে বা ভালো জায়গায় গিয়ে দাঁড়ালেই হবে না, সেই জায়গাটাকে মেনটেন করতে হবে। সেই জায়গাটা মেনটেন করতে গেলে মানে সৌরভ গাঙ্গুলি যে জায়গাটাকে আমাদের তুলে দিয়ে গেছিলেন, টেস্ট ক্রিকেট বলুন বা ওয়ানডে ক্রিকেট বলুন, সেই জায়গাটা মেনটেন করতে গেলে আমাদের কন্টিনিউ ওই প্রতিভাটাকে অন্বেষণ করে যেতে হতো, মানে থামালে চলবে না। ওই রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকার, লক্ষণ ওখানে শেষ হয়ে থাকলে হবে না। আইপিএল কিন্তু আমাদেরকে জাসপ্রীত বুমরা দিয়েছে। জাসপ্রীত বুমরা যে দিয়েছে তাকে কিন্তু আমরা টি-20 ফরম্যাটেই পেয়েছি, কিন্তু পরে যখন আমরা তাকে টেস্টে ইউজ করলাম দেখা যাচ্ছে সে বিশ্বের টেস্টে 1 নম্বর বোলার হিসেবে উঠে এলো। তার মানে প্রতিভাকে খুঁজে পেলে তারপরে তাকে কিভাবে ইউটিলাইজ করতে হয় সেটা কিন্তু ম্যানেজমেন্ট পরে ঠিক করে নেবে, যদি প্রতিভাকে পাওয়া যায়। অনেক ধন্যবাদ রাজস্বী বাবু, আপনি একটা পরম্পরার কথা বলছিলেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের উদাহরণ দিচ্ছিলেন। এই বিষয়ে আলোচনা অনেকটা ডিপলি করা যায়, কিন্তু যেহেতু সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমি আপনাকে শুধু এটুকুই বলবো, ওয়েস্ট ইন্ডিজের উদাহরণ কিন্তু আইপিএল এর সাথে অন্তত যায় বলে আমার মনে হয় না। কারণ আইপিএল তো শুরু হয়েছে কয়েক বছর আগে, এটা 13শ সংস্করণ। তার আগেও কিন্তু ভারতীয় ক্রিকেটের অনেক উত্থান পতন হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে সেটা আলাদা, তাদের ঘরোয়া ক্রিকেটটাই অত্যন্ত ড্যামেজ জায়গায় চলে গিয়েছিল। এবার মৌমিতার কাছে যাব।
মৌমিতা, তুমি বলছিলে আইপিএল একটা প্রতিভা অন্বেষণের অন্যতম প্ল্যাটফর্ম, তাই তো? কিন্তু তোমার কাছে আমার জিজ্ঞাস্য, আইপিএল হচ্ছে 2008 থেকে, এবং তার আগেও আমরা দেখেছি যে কজন বিগ ক্রিকেটারের নাম একটু আগে আমি বলছিলাম, সচিন, সৌরভ, দ্রাবিড়, লক্ষণ, এরা কিন্তু আইপিএল এর প্রোডাক্ট নয়। এবং আইপিএল থেকে তুমি হাতে গোনা কয়েকজন ক্রিকেটারের নাম বলতে পারো যারা ভারতীয় ক্রিকেটে জাঁকিয়ে বসেছে। বুমরা এক্সেপশনাল প্লেয়ার, আরও হয়তো এক দুজন হার্দিক পান্ডিয়া, কিন্তু যেমন পূজারা আইপিএল এর সাথে সম্পর্ক নেই। বিরাট কোহলি ইনভলভ ক্লাসিক্যাল ক্রিকেটার, এবং সে কিন্তু আন্ডার-19 থেকে উঠে এসছে, সেখানে ক্যাপ্টেন ছিল। তাহলে তুমি আইপিএল কে যখন প্রতিভা অন্বেষণের প্ল্যাটফর্ম হিসেবে ধরছো, তাহলে আমাদের ঘরোয়া যে ক্রিকেটগুলো, রঞ্জি ট্রফি, দেওধর ট্রফি, আরো অনেক ট্রফি আছে, সেগুলো কি ভ্যালুলেস হয়ে গেল? সেখানে তো আমার জিজ্ঞাসা থাকতে পারে, তাহলে এই ঘরোয়া ক্রিকেটগুলো তুলে দেওয়া হোক, আইপিএল বছরে 3বার করা হোক। যে আইপিএল থেকে প্রতিভা অবশ্যই অন্বেষণ হচ্ছে, প্রতিভা অন্বেষণের সুযোগ আগেও ঘরোয়া ক্রিকেট ছিল, এখনো হয়তো আছে, কিন্তু আইপিএল থেকেও যে প্রতিভাগুলো আমরা পাচ্ছি, তারা কিন্তু নিজেদের যে দক্ষতার মান অনেকটাই কিন্তু নিজেদেরকে এগিয়ে দিতে পারছে, সেটা কিন্তু একটা অন্যতম বিষয়। আজকে আমরা জানি যে ক্রিকেটারদের পেশাদার যে ক্রিকেটিং যে জীবন, সেটা কিন্তু খুব স্বল্প হয়। 135 কোটি যে ভারতীয়, তাদের মধ্যে থেকে মাত্র 11 জন কিন্তু মেন টিমে সুযোগ পায়। এতজন ক্রিকেটারদের মধ্যে থেকে এই 11 জনের দলে সুযোগ পাওয়াটা কিন্তু অত সহজ ব্যাপার হয় না। সেখানে আজকে আমরা কিন্তু এই ক্ষেত্রে আমি মৌমিতাকে থামাচ্ছি, মৌমিতার পক্ষেই আমি একটা বিষয় বলছি, সেটা হচ্ছে যে বিষয়টা সঞ্চালক দ্বারা বলছিলেন, সেই ব্যাপারে আমি মৌমিতার হয়ে কিছু একটু সাহায্য করে দিচ্ছি। সেটা হচ্ছে যে প্ল্যাটফর্মটা, মানে যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মটা ভারতীয় ক্রিকেটাররা, বিশেষ করে আন্ডার-19, এটা আইপিএলে কিন্তু একটা রুলস আছে যে আপনাকে প্রত্যেকটা টিমে অন্তত 2জন করে আন্ডার-19 প্লেয়ার খেলা থাকে। এই যারা আন্ডার-19 বা ধরুন আন্ডার-25 আমি ধরলাম, তারা যারা ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সান্নিধ্যটা পাচ্ছে, তাদের ট্রেনিং শিডিউলগুলো পাচ্ছে, এগুলো কিন্তু সুবিধা হচ্ছে। সেটাই এখন তো আইপিএল এর রুলই আছে যে যেখানে 3 থেকে 4 জন করে ডোমেস্টিক লেভেলের প্লেয়াররা চান্স পাবে। তার ফলে কি হচ্ছে, তাদের নিজেদের মধ্যে কিন্তু সবসময় একটা প্রতিদ্বন্দ্বিতা থাকছে যে আমি যদি এখানে আইপিএল এ ঠিকঠাক পারফর্ম করতে পারি, তবেই আমি ন্যাশনাল টিমে অনেকটাই সুযোগ পেতে পারি। এটাও কিন্তু একটা বিষয়, সেখান দিয়ে তো এই প্রতিভাগুলোকে আমরা অন্বেষণ করতে পারছি। আজকে আমরা রাহুল চাহার বা ময়াঙ্ক মার্কান্দের মতো প্লেয়ারদেরকেও কিন্তু আমরা মানে তারা পরিচিতি পাচ্ছে, এবং এখান থেকে ক্রিকেট থেকে একটা অর্থ উপার্জনেরও তারা সুযোগ পাচ্ছে। তার একটাই কিন্তু কারণ, হয়তো তারা ন্যাশনাল টিমে চান্স পাচ্ছে না, কিন্তু আইপিএল এর মাধ্যমে কিন্তু তারা পরিচিতি পাচ্ছে। হয়তো তারা ন্যাশনাল টিমে চান্স পাচ্ছে না, আসলে জায়গাটা মৌমিতা বাইপাস করে যাচ্ছে। আমার ভারতীয় ক্রিকেট আর আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা কি করে, একটা নির্দিষ্ট একটা টাকা ধরে নিয়ে বসে, বড় বড় যারা ক্রিকেটার তাদের পিছনে মূল অর্থটা ঢালে, তারপর ওরা হিসেব করে যে আমার হাতে এই ক টাকা আছে, আমি কারে কারে নেবো। ঠিক যেমনভাবে আমরা বাজারে যাই, মূল যে জিনিসগুলো আমরা একটা মূল টাকা দিয়ে কিনি, তারপরে খুচরো মালগুলো কিনি। ফ্র্যাঞ্চাইজিরা ঠিক তাই করছে, অর্থাৎ এই যে এত মুখ আসছে, এই আইপিএল এর কারণে কিন্তু অনেক মুখ আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। চেতেশ্বর পূজারা, যেটা একটু আগে রাজস্বী মানে সঞ্চালক বলছিলেন, যে যারা ট্যালেন্টেড যারা, তাদের জন্য কিন্তু এই লাগে না, আইপিএল এর সার্টিফিকেট লাগে না। এমন গৌতম বাবুকে আমি থামাবো, সেটা ঠিকই আছে, কিন্তু ধরুন আপনি যখন একটা জিনিসের দাম পাবেন, সেই জিনিসটার দাম পেতে গেলে তো তাকে সেই জায়গায় যেতে হবে। অর্থাৎ এই প্লেয়ারগুলো যতক্ষণ না সেই মানে হচ্ছে, আপনি নিশ্চয়ই ফিঞ্চ আর গুরপ্রীত সিংকে এক জায়গায় ম্যাচ করলে হবে না। ফিঞ্চ সে আস্তে আস্তে উঠে এসে এই জায়গায় এসছে বলে তাকে সবাই এতটা দাম দিচ্ছে। যেমন বুমরাকে আজকে সবাই এত টাকা দিয়ে কিনছে কেন? বুমরাও কিন্তু একটা সময় ওরকম 30 লাখ 40 লাখে বিক্রি হয়েছিল, আর আজকে এত কোটি টাকায় বিক্রি হচ্ছে। তার মানে কি সে মানে প্রদর্শনটা দেখিয়েছে। আরো একটা এক্সাম্পল আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে পৃথ্বী শক ঘরোয়া ক্রিকেটে, মানে আমাদের যেটা আইপিএল বাদ দিয়ে যে বাকি ঘরোয়া ক্রিকেট গুলো আছে, অর্থাৎ এই রঞ্জি বলুন, দলীপ ট্রফি যেগুলো রানাবাবু বলছিলেন, দুর্দান্ত পারফরমেন্স পৃথ্বী শক। আমি তো নিজেও খুব বড় ফ্যান ছিলাম, মানে ও এত দারুণ পারফরমেন্স করতো। কিন্তু দেখা গেল যেই বড় টুর্নামেন্টে আসছে, মানে আইপিএল এর লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেলে যে গিয়েও খেলছে, সেই পারফরমেন্স আমি পৃথ্বী শকের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। শুভমান গিল, হ্যাঁ শুভমান গিল খেলছে একটা লেভেল অব্দি, আমি অস্বীকার করছি না, কিন্তু শুভমান গিলের আন্ডার-19 এর যে পারফরমেন্স বা আদার্স আমাদের ঘরোয়া ক্রিকেটের যে পারফরমেন্স, আইপিএল বা ইন্টারন্যাশনাল ক্রিকেট এসে যেন কোথাও গিয়ে একটা ফ্লপ করে যাচ্ছে। কোথাও গিয়ে একটা 40-50 পরে গিয়ে এমন একটা শট খেলছে যেটা আনএক্সপেক্টেড, যেটা আমরা সচিন বা সৌরভ বা রাহুলের কাছ থেকে কিন্তু কখনো পেতাম না। তাহলে এই সমস্ত প্লেয়ারদের একদম এই যে আনএক্সপেক্টেড শট আইপিএল এর প্রোডাক্ট, অর্থাৎ
কপি বুক স্টাইল দরকার নেই। তুমি কিভাবে রান পাচ্ছ মানে মাঝে মাঝে হয়তো চাপ দিয়ে কিন্তু সেই চাপটা এমনভাবে হচ্ছে যে সেটা সত্যিকার যে ক্রিকেট যেটা কেএল রাহুল কিন্তু কখনোই শটকে ইমপ্রোভাইজ করেন না। কপি বুক ক্রিকেট উনি কিন্তু ধ্রুপদী ক্রিকেটার, তার সত্ত্বেও কিন্তু উনি কিন্তু এখনো পর্যন্ত অরেঞ্জ ক্যাপে দৌড়ে 1 নম্বরে আছেন, এটাও কিন্তু বলতে হবে। সবাই যে শুধুমাত্র দিল স্কুপ বা রিভার্স সুইপ খেলে রান পান এমনটাও নয়, কেএল রাহুলের মতো প্লেয়ারও কিন্তু আছেন যারা ধ্রুপদী ঘরানার ক্রিকেটার হওয়া সত্ত্বেও আইপিএল অরেঞ্জ ক্যাপে দৌড়ে 1 নম্বরে এখনো আছেন, এটাও তো বলতে হবে। তারপরে হচ্ছে আরো একটা দিক যে মানে প্রায় সব একই টাইপের ব্যাটসম্যান কিংবা বোলার নিচ্ছে, তার ফলে কি হচ্ছে যে সবাই কিন্তু সমান সুযোগ হচ্ছে না। যেমন কালকে ক্রিকেটে খেলাটা হলো, রাহুল ত্রিপাঠী যখন নামালো 7 নম্বরে নামালো, অথচ ওই ছেলেটা একবার ওপেন করেছে 3 নম্বরে খেলছে। তাহলে কি এখানে অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি সেটা চাচ্ছে, এখানে কিন্তু ক্রিকেটীয় যুক্তি বা ক্রিকেটীয় বোধ কাজ করছে না। ফ্র্যাঞ্চাইজি কিভাবে তার দলকে সাজাবে এই ব্যাপারে আমি একদম একমত গৌতম বাবুর সাথে যে ফ্র্যাঞ্চাইজি অবশ্যই একটুখানি এই ব্যাপারে নিজেরা নিজেদের ইউজ করে, মানে যেটা অক্রিকেটীয় বুদ্ধি বলতে পারেন, ব্যবসায়িক বুদ্ধি ক্রিকেটে প্রয়োগ করা, সেটা অনেক ক্ষেত্রে রয়েছে। কারণ তারা একটা হিউজ অ্যামাউন্ট টাকা এর ভিতর ঢেলে রেখেছে। স্বাভাবিকভাবে এটা ব্যবসার ক্ষেত্রেও দেখতে হবে যে আমি যখন টাকা ঢালবো, আমি 100 টাকা ঢাললে চেষ্টা করবো অবশ্যই 200 টাকা তোলার সেখান থেকে। তো সেটাও একটা নেগেটিভ দিক, যেটা আমি প্রথমেই বলছিলাম যে কিছু পজিটিভ দিক নেগেটিভ আছে। সেই নেগেটিভ দিকের মধ্যে যেমন আপনি বলতে পারেন সামনেই আমাদের অস্ট্রেলিয়ার শহর, সেখানে আমরা রোহিত শর্মার মতো একটা আমাদের টপ প্লেয়ারকে আমরা মিস করছি কিন্তু আইপিএল এর কারণে, কারণ ওর হ্যামস্ট্রিং হয়েছে। এখানে এত প্রেশার, সৌদি আরবে এত গরম যে ওখানে হ্যামস্ট্রিং হওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। সেখান থেকে আমরা রোহিত শর্মাকে হয়তো টোটাল টুর্নামেন্টেই পাবো না, কিংবা বিসিসিআই বলেছে একটা ফলো আপ রাখবে ঈশান শর্মা রোহিত শর্মার জন্য, জানি না সেই ফলো আপটা কতদূর পর্যন্ত থাকবে। আইপিএল এ যেমন ফর্মটা হারায় প্লেয়াররা, তেমনই কিন্তু অনেক সময় অফ ফর্মের প্লেয়াররা আইপিএল খেলে ফর্মটাকে আবার ফেরত নিয়ে আসে, যেটা তারা ন্যাশনাল টিমে গিয়ে যেটা তারা ইমপ্রোভাইজ করে, এটাও কিন্তু ঘটে। সারাক্ষণ খালি আইপিএল খেলে ফর্মটা হারাচ্ছে এমনটা কিন্তু ঘটে না, অফ ফর্মের প্লেয়ারও কিন্তু আইপিএল এর মাধ্যমে তার ফর্মটাকে ফিরিয়েও নিয়ে আসে, এটাও আমরা দেখেছি অনেক ক্ষেত্রে। আমি একটুখানি মৌমিতা, রাজশ্রী এবং গৌতম বাবুকে থামিয়ে দিয়ে মাঝখানে একটু চলে এলাম, কারণ আমি প্রশ্নটা রেখেছিলাম এই জায়গা থেকে। রাজশ্রী, গৌতম বাবু বলছিলেন যে ফ্র্যাঞ্চাইজিদের কথা, আইপিএল থেকে মৌমিতা বারবার বলছে প্রতিভা অন্বেষণ, এবং আইপিএল থেকে অনেক প্রতিভা উঠে এসে তারা জাঁকিয়ে বসছে। আমি প্রশ্নটা করেছিলাম এই জায়গা থেকে, আইপিএল শুরু হওয়ার আগে কদিন ট্রেনিং এর সুযোগ পায়? মাত্র কয়েকদিন। তারপরে ওই কয়েকটা দিন, যে কটা দিন টুর্নামেন্ট চলে, ফ্র্যাঞ্চাইজিদের অসহ্য চাপ, এবং সেখানে বলা হয় যে কোনোভাবে ম্যাচ বের করে আনতে হবে, তোমাকে কোটি কোটি টাকা দিয়ে কিনছি, ভালো বলকে তুমি উড়িয়ে দাও। সেই জায়গা থেকে আমাকে এটুকু বলুন যে আপনি আগে অ শিখলেন না, আপনাকে টোটাল একটা ওয়ার্ড প্রথম থেকে শেখানো হচ্ছে। আপনি রঞ্জিতে, তারপরে আন্ডার 19, তারপরে ভারতীয় এ দলে এইভাবে ধাপে ধাপে খেলে ভারতীয় দলে সুযোগ পেলেন। তার ফ্যাসিলিটি বেশি, সেই প্লেয়ারটা দীর্ঘদিন খেলবে, মাঠে টিকে থাকবে, নাকি 15 দিনের রকরানি দিয়ে আমি যে কোনো ভাবে ছক্কা মারার চেষ্টা করলাম তারাই বেশি দিন টিকে থাকবে? গৌতমবাবু কি বলবেন? একদম একদম সঠিক কথা। অর্থাৎ এখনকার যে যুগ, যে সবসময় ফলটা হাতে নাতে দরকার, কিন্তু বাস্তবতা তা না। ক্রিকেট যে ধরনের খেলা, দীর্ঘ টেম্পারমেন্টের বিষয়, অর্থাৎ 5 দিনের টেস্ট, 50 ওভারের যে ওয়ানডে ম্যাচ, অর্থাৎ একজন মানুষ, একটা ব্যাটসম্যান সে 50 ওভার টিকে থাকবে, সেই ধৈর্যটা তো আগে দরকার। তার জন্য দরকার টেকনিক, তার জন্য দরকার ট্রেনিং। আইপিএল কিন্তু সেটা দিতে পারে না। টেস্ট ম্যাচ 3 দিনে শেষ হয়ে যাচ্ছে। এই টেকনিক না থাকার কারণে 5 দিনের টেস্ট 3 দিনে শেষ হচ্ছে। এক্ষেত্রে আমি একটু বিরুদ্ধ মত প্রকাশ করছি গৌতম বাবু। সেটা হচ্ছে যে সঞ্চালক দাদা যেটা বলছিলেন, যে অর্থাৎ এখানে আমরা প্রথমে এবিসিডি না শিখে একটা লেটার লিখতে শুরু করলাম, একটা সেন্টেন্স লেখার মতো জায়গায় চললাম। এটা কিন্তু নয়, এটা কিন্তু নয় এই কারণে আপনি ঈশান পোরেল, আমি প্রত্যেকটাতে একটু এক্সাম্পল দিয়ে বোঝালে দর্শক বন্ধুদের সুবিধা হয় বুঝতে, বলে আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, কারণ বেশি তাত্ত্বিক আলোচনা করলে দর্শক বন্ধুরা হয়তো বুঝতে পারবেন না। ঈশান পোরেল আন্ডার 19 টপ ক্লাস ক্রিকেট খেলে এসছে এবং ভারতকে বিশ্ব চ্যাম্পিয়নও করে এসছে, বাংলার দুর্দান্ত একজন প্লেয়ার। এবং রঞ্জিতে বাংলাকে বিজয় হাজারে ট্রফি চ্যাম্পিয়নের পিছনে ঈশান পোরেলের একটা দুর্দান্ত ভূমিকা রয়েছে। সেই ঈশান পোরেলকে কিন্তু পাঞ্জাব একটা ম্যাচও খেলায়নি। তাহলে সে তো অলরেডি লেটার শিখে, ওয়ার্ড শিখে, সেন্টেন্স শেখার জায়গায় চলে এসছে, তবু তাকে খেলাচ্ছে না। এবং তাকে কিন্তু ইন্ডিয়ান টিমে রিজার্ভ প্লেয়ার হিসেবে অস্ট্রেলিয়াতেও নিয়ে যাচ্ছে নেটে বল করাবে বলে।
একটুখানি দাঁড়ান রাজস্বী বাবু, তার মানে তো আপনি পরোক্ষভাবে স্বীকারই করলেন যে আইপিএল ভারতীয় ক্রিকেটকে পিছিয়ে দিচ্ছে, এই যে প্লেয়ারদের আত্মবিশ্বাসের চিড় খাওয়ানো, এই জায়গা থেকে কিন্তু আজকে বিষয়টা উত্থাপিত হয়েছিল আটটাকে ভারতীয় ক্রিকেটকে পিছিয়ে দিচ্ছে। গৌতম বাবু কি বলবেন? একদম সঠিক। ঈশান পোরেল এত সুন্দর তার পারফরম্যান্স বিভিন্ন ফরম্যাটে, যুব বিশ্বকাপ, রঞ্জি ট্রফি, দিলীপ ট্রফি, কিন্তু তার ফ্র্যাঞ্চাইজি তাকে একটা ম্যাচও খেলায়নি। তাহলে কি আমাদের কি এগিয়ে না, দিচ্ছে? আমার বক্তব্য তার জায়গায় যাদেরকে খেলাচ্ছে তাদের পারফরমেন্স নিশ্চয়ই ঈশান পরেলের থেকে বেটার মনে হয়েছে। মানে আমার সেন্টেন্স বা ওয়ার্ড যেন একটা প্লেয়ারও বসে রয়েছে, তার মানে চ্যাপ্টার যেন লোকজন ক্রিকেট খেলছে, আমি সেটা বলতে না না, চাচ্ছি। তথ্যটা কিন্তু সেটা না। ওই যে বললাম যে মানে তাৎক্ষণিক রেজাল্টের জন্য ধরুন আমাদের যে আজকে যে দিন যেটা আসছে, আরো অনেক অনেক প্লেয়ার, ঋদ্ধিমান সাহা ভারতের 1 নম্বর উইকেট কিপার, সে মাত্র 2টো ম্যাচ খেলেছে। গৌতম বাবু, আপনার আর একটা উদাহরণ মনে পড়ছে অজিঙ্ক্য রাহানে, একেবারে ক্লাসিক্যাল ব্যাটসম্যান, ওয়ানডে টেস্টেও ভালো করছে, তাকে কয়েকটা ম্যাচ বসিয়ে রাখলো, আত্মবিশ্বাসে চিড় খেলো, একটা দুটো খেলালো ফ্লপ। তাহলে কি করে আমরা বলতে পারি যে আইপিএল অন্যতম প্ল্যাটফর্ম? যাই হোক, আলোচনা, বিস্তৃত আলোচনার বিষয় আছে এখানে, তর্ক বিতর্কে শেষ হবে না, ঝড় উঠবে। যেহেতু আটকের সময় শেষ, একেবারে শেষে একটা প্রসঙ্গে তিনজনের কাছ থেকে খুব সংক্ষেপে জেনে নেব, তারপরে আমরা আজকের নাটক থেকে বিদায় নেব। রাজস্বী এবং মৌমিতা প্রথমে বলছিল যে বিদেশি ক্রিকেটাররা আসার ফলে, অভিজ্ঞ ক্রিকেটার যারা, তাদের কাছ থেকে পরামর্শ পেয়ে উঠতি ক্রিকেটার, ভারতীয় ক্রিকেটাররা অনেক উপকৃত হচ্ছে। এই জায়গায় আবার একটু বলার আছে যে সেটা তো নেগেটিভ পয়েন্ট হতে পারে রাজস্বী। আমাদের ভারতীয় ক্রিকেটাররা অনেকেই থাকেন একটা টিমে, আর বিদেশি ক্রিকেটার হয়তো হাতে গোনা কয়েকজন, এবং তারা হয়তো সেই দেশের একেবারে মাথা বলতে গেলে অনেকদিন ধরে খেলছেন। তাহলে এটা তো উল্টো হতে পারে যে তারা ভারতীয় ক্রিকেটারদের, বিশেষত নতুন প্রতিভাদের পুরো ডেটা তারা জমা করে নিচ্ছেন তাদের মেমোরিতে। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে প্রথমে একটু হিন্টস দিয়েছিলাম, আমি এই ব্যাপারে একদম সহমত। মানে আমি যে আইপিএল এর যে নেগেটিভ ভিউ যেটা রয়েছে, যেটা আমি বলতে চাইছিলাম প্রথমে, তার মধ্যে এটা একটা অন্যতম। আবারও একটা সেই এক্সাম্পলই দেবো, সেটা হচ্ছে ধরুন ব্যাঙ্গালোর, যে আমাদের ফ্র্যাঞ্চাইজি টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সেখানে কিন্তু আমাদের ইন্ডিয়ান টিমের যে ক্যাপ্টেন অর্থাৎ বিরাট কোহলি এবং অস্ট্রেলিয়ান টিমের যে ক্যাপ্টেন অর্থাৎ অ্যারন ফিঞ্চ, দুজনেই খেলছেন একসাথে। এবং এই কদিন বাদে যে আমাদের অস্ট্রেলিয়া সফর হবে, দুজনে কিন্তু দুটো টিমের ক্যাপ্টেন থাকবেন। তাহলে যখন আপনার একজন সহ টিমমেট আর এরকম একটা হাই প্রোফাইল টুর্নামেন্টে গিয়ে আর একটা টিমের ক্যাপ্টেন হিসেবে থাকবে, তখন কি আপনার সেই দ্বন্দ্বটা থাকবে দুজনের মধ্যে? কারণ এখানে তো গলায় দোস্তি থাকছে, এখানে আপনারা একে অপরের সাথে প্ল্যান শেয়ার করছেন। এই একটা নেগেটিভ দিক কিন্তু আইপিএল এর ব্যাপক আছে, যেটা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে মানে ক্রিকেটটা এত বেশি এগিয়ে গেছে, সেখানে কিন্তু প্রত্যেকেই এতটাই পেশাদার ক্রিকেটার, তারা জানে যখন আমরা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলি তখন তাদের মানসিকতা একরকম থাকে, তখন তারা অ্যাজ এ টিম তারা পারফর্ম করে। আবার যখন দেশ ভার্সেস দেশ যখন খেলা হয়, তখনও তারা সেটা ঠিকই আছে, কিন্তু সেক্ষেত্রেও আপনি কখনো যে ম্যাচের যে গেম প্ল্যান অর্থাৎ আপনার ক্রিকেট সম্পর্কে যে চিন্তা ভাবনা, এখন সেই চিন্তা ভাবনা হাই টেকনোলজির যুগে কিন্তু এটা জানাই থাকে যে অ্যারন ফিঞ্চের কোথায় দুর্বলতা, বিরাট কোহলি কোন বলগুলো আউট হন বারবার, এটা কিন্তু সবার জানাই থাকে। তাই একসাথে খেললে যে এই দুর্বলতাগুলো জানা যাবে, আর না খেললে জানা যাবে না, এই বিষয়ে কিন্তু সম্মত পোষণ করতে হবে। সেটা ঠিকই, কিন্তু টিমমেট হলে কি হয়? টিমমেট হলে একদম সেই স্বামী স্ত্রীর মতো সম্পর্কের মতো, মানে স্বামী স্ত্রীরা যেমন একে অপরের সমস্ত বিষয় জানতে পারেন, সেটা কিন্তু বন্ধু বান্ধবরা জানতে পারে না। তো আপনি একই ফ্র্যাঞ্চাইজির হয়ে একই টিমমেট একই শেয়ার করছেন। এটা তো উল্টো দিকও আছে। অ্যারন ফিঞ্চ যখন বিরাট কোহলিটা জানতে পারছেন, বিরাট কোহলি তো অ্যারন ফিঞ্চেরটা জানতে পারছেন, সেটাও তো ভারতীয় ক্রিকেটের জন্যই তো ভালো। কেন আমি খারাপ ভাববো? সেটাও তো একটা পজিটিভ দিক হতে পারে। এখানে একটা বিষয় যে আইপিএল এ দ্বারাই যে একটা ব্যাটসম্যান উপকৃত বা একটা বোলার বা ফিল্ডার উপকৃত তা তো না। আরো বিভিন্ন, বিশেষ করে ইংল্যান্ডে যে কাউন্টি ক্রিকেট, একদম অর্থাৎ প্রচুর ভারতীয় প্লেয়ার যারা ইংল্যান্ডে গিয়ে কাউন্টি ক্রিকেট খেলে একদম ঘষে মেজে, আমাদের তার মূল উদাহরণ হচ্ছে আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি, অনিল কুম্বলে, আরো অনেক, অর্থাৎ যারা তাদের প্রতি ফর্মের যখন দিক ছিলেন, ইংল্যান্ডে গিয়ে কাউন্টি ক্রিকেট খেলে কিন্তু তারা আবার মূল ভারতীয় দলে ফিরে এসেছে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এই, আইপিএলটা বড় কথা না, নিজেকে সমৃদ্ধ করতে গেলে যেসব প্রতিযোগিতার বেশি মাত্রায় কম্পিটিশন আছে, সেরকম ধরনের প্রতিযোগিতা খেলা দরকার। সেক্ষেত্রে কিন্তু আইপিএল কিন্তু শুধু ভারতীয় ক্রিকেটেরই যে ফার্স্ট 11-এর কিছু প্লেয়ার আইপিএল থেকে উঠে আসছে তাই নয়, অন্যান্য দেশেও। আমি ক্রিস মরিসের কথা বলবো। ক্রিস মরিসকে সাউথ আফ্রিকা টিমে কখনো নিত না। আইপিএল এ ক্রিস মরিসের দুর্দান্ত পারফরম্যান্স
ক্রিস বার্ডসকে সাউথ আফ্রিকা টিমে জায়গা করে দিল। বেন স্টোকসকে ইংল্যান্ড টিমে নিত না। একই সঙ্গে আমরা স্টিভ IPL স্মিথের কথা বলতে পারি। হ্যাঁ, সৌরভ গাঙ্গুলি কিন্তু তাকে প্রথম পিক করেছিলেন স্টিভ স্মিথকে, তখন কেউ ভাবেনি যে তিনি কখনো অস্ট্রেলিয়ার পুনের হয়ে উনি কিন্তু পিক করেছিলেন, তখন কেউ ভাবেনি যে উনি ভবিষ্যতে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন হতে পারেন। বেন স্টোকস ইংল্যান্ড টিমে গিয়ে তাহলে বিষয়টা আমরা এমনভাবে পারি বলতে যে আইপিএল ভারতকে শুধু পিছিয়ে দিচ্ছে, এটা যেমন একটা দিক, সাথে সাথে বিশ্বের অন্যান্য ক্রিকেট শক্তিকেও কিন্তু তারা চাগিয়ে দিচ্ছে। যে উদাহরণগুলো এলো তাহলে হচ্ছে আইপিএল টোটাল বিভিন্ন দেশকেও কিন্তু সমৃদ্ধ করছে। এটা ওই দাবা কিস্তিমাতের মতো গৌতমবাবু বললেন, মানে লাস্টে যে কিস্তিমাত বলে না দাবাতে, ঠিক সেরকম বললেন উনি আইপিএল সম্পর্কে, খুব ভালো বললেন। গৌতম বাবু কিন্তু শেষে একটা দুর্দান্ত পয়েন্ট আউট করলেন রাজস্বী এবং মৌমিতার বক্তব্য থেকে, এবং আমিও সহমত যে প্রাক প্রস্তুতির সেরা ঠিকানা ছিল একসময় কাউন্টি ক্রিকেটকে সেরা প্রস্তুতির টুর্নামেন্ট বলা হতো, মানে লিগ বলা হতো, যাই হোক যেটাই বলেন। এবং সেখান থেকে কিন্তু বহু ক্রিকেটার বিশ্ব ক্রিকেটে জাকিয়ে বসেছে। এখনকার ক্রিকেটাররা কাউন্টি ক্রিকেটে সেভাবে ঝুঁকছে না, রাজস্বী বলছিল ডাক পড়ছে না, সেটা হতে পারে, তবে সেটা মূল কারণ কিনা আমি জানি না। আইপিএলে কোটি কোটি টাকা পাচ্ছে, কাউন্টি কেন খেলতে যাবে, এটাও হতে পারে। এই নিয়ে তর্ক বিতর্কে শেষ হবে না। একেবারে শেষে তিনজনের কাছে এক এক করে আমি চলে যাব, একটি বা দুটি পয়েন্টের মাধ্যমে বলতে হবে আপনারা যে পক্ষ অবলম্বন করেছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত, কেন, একটি বা দুটি ভাইটাল পয়েন্টের মধ্য দিয়ে। রাজস্বী বাবু আপনি নিউট্রাল বক্তব্য রাখছিলেন, কেন পক্ষে এবং বিপক্ষে নয়, একটি বা দুটি পয়েন্টের মাধ্যমে। আমি যেহেতু দু তরফেই বলেছি, অর্থাৎ আইপিএল এর ভালো দিক এবং খারাপ দিক দুটোই আমার কাছে আছে। আমি যেটা বলেছি যে 70% আমার কাছে পজিটিভ এবং 30% নেগেটিভ। আমরা যেমন সারা বিশ্বেরই টপ ক্লাস প্লেয়ারদের পাচ্ছি, তেমন এটা হচ্ছে ঠিকই যে চোট আঘাত এবং একে অপরের শেয়ার, মানে ইনফরমেশন শেয়ারটা হয়ে যাচ্ছে সারা বিশ্বে, এটা একটা নেগেটিভ দিক। অনেক ধন্যবাদ রাজস্বী আপনাকে। এবার মৌমিতার কাছে চলে যাবো। মৌমিতা, প্রথম থেকে ছক্কার পর ছক্কা হাঁকিয়ে দিচ্ছ আজকে বিষয়ের বিপক্ষে গিয়ে, একেবারে শেষে একটি বা দুটি ভাইটাল পয়েন্টের মধ্যে দিয়ে বলো কেন এখনো বিপক্ষে তুমি থাকতে চাইছো, যে ভারতীয় ক্রিকেটকে পিছিয়ে দিচ্ছে না। আইপিএল ভারতীয় ক্রিকেটকে এগিয়েই দিচ্ছে, কারণ কি এর আইপিএল থেকে কিন্তু ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যে স্কিলের অনেকটাই কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাছাড়া ভারত যখন টেস্টেও 1 নম্বর, তার অন্যতম কারণ আইপিএল। কেন কি এখন কিন্তু আর গোটা সারাদিন খেলে 100 বা 150 রান হয়, এমনটা কিন্তু টেস্টের ক্ষেত্রে হয় না। টেস্টের ফলাফলও আসছে কিন্তু অনেকটাই আইপিএল এর সুবাদে। কেন কি এখান থেকে যে একটা জেতার যে একটা টার্গেট থাকে, সেই মানসিকতাও কিন্তু প্লেয়ারদের মধ্যে তৈরি হচ্ছে। এই জন্যই তো ভারতীয় ক্রিকেট এগোচ্ছে এবং তাতে আইপিএল অনেকটা সাহায্য করছে বলে আমি মনে করছি। অনেক ধন্যবাদ, অভিনন্দন মৌমিতাকে। এবার একেবারে শেষে চলে যাব গৌতম বাবুর কাছে, ক্রীড়া বিশেষজ্ঞ হিসাবে। আপনি প্রথমে দুর্দান্ত বলছিলেন, একেবারে শেষে জানতে চাইবো আপনার কাছে, আপনি প্রথম থেকে পক্ষে মত দিচ্ছেন, একটি বা দুটি পয়েন্টের মাধ্যমে আমাদেরকে বলুন একেবারে শেষ পর্যন্ত কেন আপনি পক্ষে থাকছেন। আইপিএল ভারতীয় ক্রিকেটকে এগোচ্ছে না, পিছিয়ে দিচ্ছে বলবো না, তবে ক্ষতিগ্রস্ত করছে। কারণ আইপিএল কিছু কিছু ভালো দিক আছে, ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস বেড়েছে, কিন্তু এই আইপিএলের জন্যেই যুবরাজ সিং কোনো টিম পায়নি। যুবরাজ যে সময় টিম পায়নি তখন সে কিন্তু পুরো ফর্মে, রঞ্জি ট্রফিতে তার ভালোই পারফরমেন্স দেখেছিলাম। আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি কিন্তু টিম পায়নি। সুতরাং আইপিএল ভারতকে এগিয়ে দিচ্ছে একথা আদৌ ঠিক না বলে আমার মনে হয়, এবং আমি এই মত বরাবরই পোষণ করি। আইপিএল সম্পূর্ণ একটা দলকে, একটা গোষ্ঠীকে প্রমোট করছে, এই হচ্ছে আমার বক্তব্য। অনেক ধন্যবাদ গৌতম বাবু। তো তিনজনের বক্তব্য আজকে শুনে দিলাম। দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনলেন, অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের কথা শোনার জন্য। যে কয়েকটি পয়েন্ট উঠে এলো তার মধ্য থেকে এটাই বোঝা যাচ্ছে যে আজকের বিষয়ের পরিপ্রেক্ষিতে তিনজনের বক্তব্য পরিষ্কার, যে ভারতীয় ক্রিকেটকে পুরোপুরি পিছিয়ে না দিলেও 70-30 যেটা রাজস্বী বলছিল তার দৃষ্টিকোণ থেকে, আর গৌতম বাবুর দৃষ্টিকোণ থেকে হয়তো ওটা উল্টো হতে পারে, 30-70। এবার আপনারা এই বিচার বিশ্লেষণ করবেন যে ভারতীয় ক্রিকেটকে পিছিয়ে দিচ্ছে কিনা। তবে আজকে যে কয়েকটি ভাইটাল পয়েন্ট উঠে এলো, যে সেই সৌরভ গাঙ্গুলির আমল থেকে ভারতীয় ক্রিকেটের যে উত্থান শুরু হয়েছিল, সেই জায়গায় আইপিএল এর কৃতিত্ব বোধহয় খুব একটা বেশি বলে অন্তত আমাদের মনে হয় না।
কারণ যে কয়েকজন প্লেয়ার আইপিএল থেকে উঠে এসছে, এক বুমরা হার্দিক পান্ডিয়া বাদে কেউ কিন্তু সেইভাবে দাঁত কাটতে পারেনি। আমি ইউসুফ পাঠানের কথা বলছিলাম এবং আরো অনেকে। এবং অন্যদিকে দেখুন, পূজার মতো প্লেয়ার আইপিএলে খেলতে পারছে না, মানে কি আইপিএলটা সম্পূর্ণ আলাদা। অজিত রাহানের মতো প্লেয়ার বসে থেকেছে, কারণটা কি ফ্রাঞ্চাইজিদের চাওয়া পাওয়া, সেখানে টাকা থলি নিয়ে তারা বসে আছে, বস্তা ভর্তি করে তারা রেজাল্ট চাইবে। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি বাউন্সার বলটাকে উড়িয়ে দিতে পারবে কিনা, কিংবা ইয়র্কার বলটাকে অন্তত ওভার বাউন্ডারি না হলেও বাউন্ডারি করতে পারবে কিনা, সেটাই তাদের কাছে মূল বিষয়, সেটাই তাদের কাছে কাম্য। এ নিয়ে এই বিষয়ে আরো বিস্তৃত আলোচনার বিষয় ছিল। আজকে হাটটকের সময় একদম শেষ, একেবারে শেষ মুহূর্তে আমি রাজস্বী বাবু, মৌমিতা এবং গৌতম বাবুকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি আজকে হাটটকে থেকে তাদের মূল্যবান বক্তব্য পরামর্শ আমাদের শোনানোর জন্য, জানানোর জন্য। তো বন্ধুরা, যেভাবে আপনারা হাটটক দেখছেন, আমাদেরকে সমৃদ্ধ করছেন, আমরা সত্যি গর্বিত আপনাদের জন্য। আর আমরা তো জানেনই যে বেঙ্গল আওয়ারের হাটটক মানে আলোচনা বিতর্কের সেরা ঠিকানা, যেখানে দেশের কথা, মনের ব্যথা, পেটের টান, নেটার ভান সবকিছু পেয়ে যাবেন একেবারে টাটকা। তাছাড়া আরেকটি বিষয় বন্ধুরা, আপনারা জানেন যে আমরা প্রায় আইপিএল আড্ডায় চলে আসছি মাঝে মাঝে। আমাদের সাথে রাজস্বী, মৌমিতা এবং কমলেশ বাবু তিনিও থাকেন, এবং সেখানে কিন্তু গত দুটো এপিসোডে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আপনারা আমাদের বেঙ্গল আওয়ার সার্চ করে আইপিএল আড্ডাও দেখতে থাকবেন, প্রতিযোগিতায় অংশ নেবেন। আর আজকের হাটটক সম্বন্ধে কোনো মতামত থাকলে বেঙ্গল আওয়ার সার্চ করে, সাবস্ক্রাইব করে, লাইক করুন এবং কমেন্ট বক্সে গিয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। কিন্তু আজকের মতো বিদায় নিচ্ছি, রানা সর্দার।